আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দুই বাংলার সেতুবন্ধন বিশ্বজুড়ে সংবাদ আয়োজনে উন্নয়নে বাংলাদেশের প্রথম পর্বে আজকে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। উন্নয়নে বাংলাদেশের প্রথম পর্বের আজকের যিনি আলোচক রয়েছেন, যিনি আমাদের প্রধান আকর্ষণ, যুব সমাজের অহংকার, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আলহাজ শামসুল আলম তালুকদারের সাবেক উপজেলা চেয়ারম্যানের সুযোগ্য সন্তান মোহাম্মদ সাজ্জাদ মাহমুদ তালুকদার, ২ নং জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনামগঞ্জ, এবং পাশে রয়েছেন উক্ত ইউনিয়ন পরিষদের সচিব এবং আরেকজন যুব সমাজের অহংকার ইউনিয়ন পরিষদের সদস্য। তো দর্শক মণ্ডলী, চলুন আজকে আমরা কথা বলি যিনি এই যুবক অবস্থায়, যে যুবক অবস্থায় এনজয় এবং বিভিন্ন খেলাধুলায় থাকে ব্যস্ত, আজকে সেই যুবক সাধারণ জনগণের কল্যাণের দিকে চিন্তা করে উনি নেমে গিয়েছেন সেই রাজনীতিতে, জনগণের সেবক হিসাবে কাজ করার জন্য। তো সাজ্জাদ ভাই, ভালো আছেন তো আপনি? ধন্যবাদ, আমরা ভালো পেয়েছি। তো আমি জানতে চাচ্ছি যে আসলে এই অল্প বয়সে আসলে আপনি এই জনগণের যে মনটা জয় করেছেন, আপনার ইউনিয়ন পরিষদে ঘোরাফেরা করে যা জানতে পারলাম যে আসলে আপনি একজন জনপ্রিয়। তো সেই জনপ্রিয়তাটা আসলে কিভাবে অর্জন করেছেন? While you loving the people your area? আসসালামু আলাইকুম, ধন্যবাদ তারা টিভি আমাদের পাশে মুস্তফা কামাল ভাই। তো জনগণের পাশে থেকে যে আমি আজকে জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছি, আমার পূর্বপুরুষ আমার দাদাও ছিলেন জামালগঞ্জ উপজেলার প্রথম উপজেলা চেয়ারম্যান। পরবর্তীতে আমার চাচা ছিলেন ফজিল আলম মোহন, এই অত্র ইউনিয়ন পরিষদেরই চেয়ারম্যান। আমার বাবাও ছিলেন জামালগঞ্জ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান। দেখা যাচ্ছে যে আমরা পারিবারিকভাবেই আমাদের আগে থেকে আমরা জনগণের সাথে কাজ করে আসছি। সেই সুবাদে আমি যখন আমার এলাকায় অবস্থান করেছি, আমি সিলেটে লেখাপড়া করেছি, আমি যখন এক পর্যায়ে আমার গ্রামে অবস্থান করতে শুরু করলাম বিভিন্ন ব্যবসা বাণিজ্য নিয়ে, দেখা যাচ্ছে বিভিন্ন উন্নয়নমূলক কাজে, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষাক্ষেত্রেও বা গ্রামের যে সালিশের ক্ষেত্রে বা বিভিন্ন গ্রামের উন্নয়ন কাজের ক্ষেত্রে আমাদের যুব সমাজটা সবাই আমাকে একটু ভালোবাসতো, প্লাস একটু সবার সাথে একটা যোগাযোগ ছিল। সেই সুবাদে বিভিন্ন উন্নয়ন কাজের সাথে জড়িত হয়েছি বা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিভিন্ন কাজে উন্নয়ন কাজের সাথে জড়িত হয়েছি। সেই সুবাদে আস্তে আস্তে ধারাবাহিকভাবে এলাকায় যখন অবস্থান করতে শুরু করলাম, পর্যায়ক্রমে একবার ইচ্ছা হয়েছে যে নির্বাচন করব। তো আল্লাহ চাহে তো আমি যখন প্রথমে নির্বাচন করেছি, প্রথম পর্যায়ে আমি নির্বাচন করেছি 2017 সালে। ফার্স্ট টাইমেই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছি। ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়, জনগণের সার্বিক সহযোগিতায়
ভালো একটা ভোটে আমি নির্বাচিত হয়েছি। কত ভোট পেয়েছিলেন আপনি? আমি পেয়েছিলাম আপনার 4200 সামথিং। নিকটতম প্রার্থী? নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল আমার চেয়ে 186 ভোট ব্যবধানে, মানে হার্ড কন্ডিশন। উনিও ছিল আমার নিকটতম প্রার্থীও ছিল আপনার স্বতন্ত্র প্রার্থী। যে অসংখ্য ধন্যবাদ আপনাকে, যে আসলে অল্প বয়সে এই আপনি জনগণের ভোটে, তাও বিপুল ভোটে এবং তাও প্রথম টার্মে যে জনগণের মনটা জয় করতে পেরেছেন। আর আপনি শুধু কথা বলেছেন যে আসলে আপনার দাদাও এই জনসেবা করে গেছেন, আপনার বাবাও করে গেছেন, তারই আঙ্গিকে কিন্তু আসলে আপনিও জনপ্রিয়তা হয়ে আসছেন। তো আমি জানতে চাচ্ছি যে আসলে মানুষের কিন্তু প্রত্যেকের একটা লক্ষ্য থাকে, যে আপনি যখন বলছেন যে আমি সিলেটে লেখাপড়া করছি, তখন কিন্তু লেখাপড়ার সময় কিন্তু একটা চিন্তা ভাবনা ছিল যে আমি লেখাপড়া চেষ্টা করবো। আমি জানতে চাচ্ছি হোয়াট ইজ দ্য রিজন টু কাম ইন পলিটিক্স, আসলে যে আপনার কি উদ্দেশ্য ছিল, কেন আপনার রাজনীতি এসেছিলেন? দেখি আসলে পূর্বপুরুষ রাজনীতি করে গেছে এই জন্য আসছেন, না অন্য কোনো কারণ রয়েছে? পূর্বপুরুষ রাজনীতি করে গেছে বিধায় আমি বলি আপনাকে, যেটা হচ্ছে আমার দাদাও ছিলেন জনগণের সাথে সম্পৃক্ত ছিল, আমার বাবাও ছিল, আমার চাচারা ছিল। আমার তেমন একটা আসার ইচ্ছা ছিল না। যখন আমি আসলাম এলাকাতে, যখন আসলাম সবাই বলতেছে যে তুমি নির্বাচন করো। আমি অ্যাকচুয়ালি কিন্তু ব্যবসার সাথে খুবই একটা ইনভলভ ছিলাম। আমাদের পারিবারিক কিছু ব্যবসা আছে, আমার বাবার ব্যবসা দেখাশোনা করি, এখন আমি আমার বাবার ব্যবসা দেখাশোনা করি। তো ব্যবসার ফাঁকে ফাঁকে যখন এলাকার সময় দিতাম, সবাই বলতেছে যে তুমি নির্বাচনে আসো, নির্বাচন করো, ইলেকশন করো, আমরা তোমার পাশে থাকবো। সেই সুবাদে নির্বাচনে আসা। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে, যে এক সুন্দর একটা কথা বলেছেন, যে হযরত মুহাম্মদ বলেছেন যে আসলে ব্যবসাকে সুন্নত করেছেন এবং সুদকে হারাম করেছেন। আসলে আপনি প্রথম থেকে কিন্তু আপনার উদ্দেশ্যটা ভালো, যে ব্যবসা করতেছেন, যেটা নাকি সুন্নত করেছে। আর আরেকটা জিনিস আপনি যেতে আসছেন, রাজনীতিতে আসছেন, এটা কিন্তু একটা সরকারের কাজ। আমরা জানি যে আমরা মারা যাওয়ার পর আমাদের কবরে কিন্তু কোনো সব ঢুকবে না, একটাই সব ঢুকে কিয়ামত পর্যন্ত, সেটা সরকারের কাজ। আর আপনি যে কাজ শুরু করেছেন সম্পূর্ণ সরকারের কাজ। তো আমি জানতে চাচ্ছি যে আসলে আপনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার পর আপনার এলাকায় বিশেষ করে যেমন কোরআন বলছে যে তলিবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, প্রত্যেক মুসলমান নরনারীর উপর ইসলামিক শিক্ষায় শিক্ষিত ফরজ। আর এডুকেশন ইজ দি ব্যাকবোন নেশন, যে আসলে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য বলা হচ্ছে শিক্ষাই জাতির মেরুদণ্ড। তো সেই ক্ষেত্রে আপনার ইউনিয়ন পরিষদে আপনি চেয়ারম্যান হওয়ার পর মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, কলেজ, চিতাশাল, মন্দির এই ধরনের কোনো পুনর্নির্মাণের কাজ আপনি করেছেন কিনা? আমি আমার ইউনিয়ন পরিষদ থেকে আপনার এই বছর গত অর্থ আমাদের এলজিএসপি প্রজেক্ট থেকে আমরা একটা প্রাথমিক বিদ্যালয়ে আমরা একটা ক্লাসরুম শ্রেণীকক্ষ তৈরি করে দিয়েছি। বিভিন্ন স্কুলে আমাদের এলজিএসপি প্রজেক্ট থেকে আমি বিভিন্ন স্কুলে আপনার ফ্যান, ইলেকট্রিক ফ্যান, ব্রেঞ্চ এবং আপনার জাতীয় পতাকা স্ট্যান্ড, হ্যাঁ, এগুলো আমরা দিয়েছি। এবং এই বছর আমরা এই অর্থ বছরে আমরা আমাদের শতদল স্টোর এবং বঙ্গবন্ধুর কর্নার করে দিয়েছি বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে। এর আগে আমরা বিভিন্ন মসজিদে, বিভিন্ন মোহাম্মদিয়া জামে মসজিদে আমরা এবং কাশিপুর একটা জামে মসজিদে আমরা উন্নয়নমূলক কাজ দিয়েছি এবং স্ট্রিট লাইট, ওই যে সোলার প্যানেল এবং উন্নয়নমূলক কাজের জন্য 2টা মসজিদ 2 লক্ষ টাকা বরাদ্দ দিয়েছি। এবং আমরা বিভিন্ন শ্মশান এবং মন্দিরে উন্নয়নমূলক কাজের জন্য আমরা বসুন্ধরা একটা মন্দিরে আমরা 50,000 টাকা দিয়েছি, 55,000 টাকা। আর সোলার, স্ট্রিট লাইট এগুলো আমরা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে যতটুকু সম্ভব আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, যে আসলে আমরা জানি যে আসলে স্ত্রী জানে তার স্বামী কতটুকু ভালো, মানে কতটুকু সে চরিত্রের অধিকারী। আর চেয়ারম্যানের
তার কার্যক্রম সম্বন্ধে জানেন সচিব। তাই আমি জানতে চাচ্ছি যে আমাদের চেয়ারম্যান সাহেব যা বলেছে যে আসলে এটার কতটুকু সত্যতা রয়েছে, কারণ আপনি তো সচিব হিসেবে এই কাজকর্ম আপনি করেন। আমি জানতে চাচ্ছি আপনার কাছে যে আসলে কতটুকু সত্যতা রয়েছে, এবং চেয়ারম্যান হিসেবে যে একটা দায়িত্ব, ইট ইজ মাই ডিউটি, সেই কর্তব্য সে করতে সক্ষম হয়েছে কিনা। ধন্যবাদ আপনাকে আমার সদর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে। আমি এই অত্র ইউনিয়নে যোগদান করে গত 22/5/2016 সালে। তো যোগদান করার শুরুর আগে আর আমি যোগদান করি 25/2/2016-তে। আর বর্তমান চেয়ারম্যান মহোদয় ওই অত্র ইউনিয়নে নির্বাচন হয়েছে আপনার এপ্রিল 2017। তো ওনা অত্র পরিষদের প্রথম সভা করেছেন 22/5/2017-তে। ওনা অত্র ইউনিয়ন পরিষদে আসার পর থেকে ওনার সাথে আমি আজকে প্রায় 2 বছরের উপরে কাজ করতেছি। আমি ওনার সাথে আন্তরিকতার সাথে কাজ করছি, ওনাও আমাকে খুব মায়া করেন। আর আমাদের যে উন্নয়নের কাজ, ওনার উন্নয়নের প্রতি যথেষ্ট ইচ্ছা আছে। মানে ভালো আমাকে প্রত্যেক যে কোনো একটা বরাদ্দ আসতে পারে, ওনারা আমাকে ডেকে এনে আগে পরামর্শ করেন যে কী কাজগুলো করা যায়, ভালো কাজগুলো কী করা যায়। আমি দুজনে মিলে আগে পরামর্শ করি, তারপর আমরা মিটিংয়ে সব কিছু মিলে ইউনিয়ন পরিষদের সদস্য মহলে যারা আছেন তাদের সাথে আলোচনার ভিত্তিতে আমরা ভালো কাজগুলো চেষ্টা করি। যেমন চেয়ারম্যান মহোদয় ওনার বক্তৃতাতে বলে গেছেন যে আমরা গত বছর এনডিএসপি ফান্ড থেকে আমরা যাতে শাহপুর একটা প্রাথমিক বিদ্যালয় নতুন ঘর নির্মাণ করেছি। এটা নির্মাণ করার পরে আমাদের যেরকম মহোদয় সুনামগঞ্জের এসে খুব পছন্দ করতো যে অত্র জেলার মধ্যে কাজ করলে এই কাজ ভালো হয়েছে। বরাদ্দ হয়েছে 5 লক্ষ টাকা। ওনা এই বরাদ্দটা দেখে, ঘরটা দেখে ওনা একটা বলছে যে আপনার এই টাকা দিয়ে, অল্প টাকা দিয়ে আপনি এত সুন্দর একটা ঘর কীভাবে নির্মাণ করবেন। চেয়ারম্যান মহোদয় বলছেন দেখেন আমরা করছি এটা আমাদের সম্পূর্ণ থেকে, অথচ এটা মানে প্রফিট হবে না, বরং আমার খাসা হবে। ঠিক এরকম প্রত্যেকটি কাজে ওরা ভালো কাজের সাথে জড়িত আছেন। তাই আমার জানা মতে আমি যতটুকু মানে ওনার সাথে থেকে আমি যতটুকু অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি যে ওনার ভালো কাজের দিকে সবসময় একটা মানে ভালো একটা মন থাকে ভালো কাজ করার জন্য। যেমন যে একটা যদি ক্লিয়ারের একটা বরাদ্দ আসে, যেমন আমরা সোলার বলা দিই, তো দিলে পরে ওনার নিজে ব্যক্তিগতভাবে একটা তালিকা করে যে কোন জায়গাতে একটা স্ট্রিট লাইট দিলে সুবিধা হবে, কোন অবস্থানে পাশে স্ট্রিট লাইট দিতে হবে, আগে একটা তালিকা ওনার নিজে করার পরে সেই আমাদের মিটিংয়ে কথা হয়। কথা হওয়ার পরে ওনার প্রস্তাব অনুসারে মেম্বার সাহেবের এই প্রস্তাবটা বাইরে করতে পারে না, কারণ প্রস্তাব যদি ভালো হয় কেউ এটা না করতে পারে না। ঠিক এই আগে আমরা আমরা 2 দিন আগে একটা মাসিক মিটিং হয়েছে, আমাদেরকে এডিপি থেকে বরাদ্দ আসছে। তা আসার পরে চেয়ারম্যান মহোদয় একটা প্রস্তাবনা রাখছেন যে প্রত্যেক মসজিদে আমরা এই যে সময়সূচি ডিজিটাল করে দেওয়ার জন্য প্রত্যেকটি আমাদের অত্র ইউনিয়নে যতটা মসজিদ আছে, যে মসজিদগুলোতে আমরা ডিজিটাল বই নাই, তো প্রত্যেকটি মসজিদে এই ডিজিটাল করার জন্য একটা প্রস্তাব রাখা হয়েছে। এই অনুসারে যে মেম্বার মহোদয় যারা আছেন মানে ওনাকে এক বাইকে সবাই স্বাগতম জানাই যে ঠিক আছে, ভালো একটা। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমরা তো জানি যে চেয়ারম্যান সাহেবের সপ্তাহ কয়দিন অফিস করে? চেয়ারম্যান সাহেব সপ্তাহ বন্ধ 2 দিন বাদে বাকি 5 দিন অফিস করে। কয়টাতে কয়টা? ওনার হয়তো জাস্ট 9টা আসে না, এই তো 10টা থেকে ওনার সন্ধ্যার পর পর্যন্ত অফিস করে। সন্ধ্যার পরে ওনা আমাদের পাশে থাকে। মানে সত্যি কথা যেটা আমাদের স্টাফ বা মেম্বার যারা আছে অনেক সময় বিরক্ত হয়, মানে সত্যি কথা যেটা আর কি, যে ওনা এত অফিস করেন। একটা চেয়ারম্যান মহোদয় এত অফিস করতে আমার এই 25 বছরের জীবনে পাই নাই এত। আজকে তো আমরা সে পাই নাই। আজকে হয়তো মানে সকালে আসছে, আসার পরে ওনার ওই যে গ্রামের বাড়িতে একটা ওনার বিশেষ একটা কাজ আমাকে বলে গেছে যে আমি একটু লক্ষ্মীপুর থেকে আসি, আমি বিকাল আপনার সাথে
মানে সকালবেলা আয়েশা বলে চলে গেছে। হ্যাঁ জি, সকালবেলা আসি। জি, অশেষ ধন্যবাদ সচিব সাহেবকে যে আসলে উনি চেয়ারম্যান হওয়ার আরো 1 বছর আগে আপনি ইউনিয়ন পরিষদে ছিলেন। তাহলে আগের যে চেয়ারম্যান ছিল তার সাথে উনি অনেক ভালো কাজ করছে বলে অনেক ধারণা। অনেক মেহনত করে। জি, অশেষ ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনারা দেখছিলেন উন্নয়নে বাংলাদেশ। তো আজকের যে আলোচক যিনি ছিলেন উনি যুব সমাজের অহংকার, আর যুব সমাজই পারে আসলে বাংলাদেশকে এগিয়ে দিতে। আমাদের আরেকজন যুবক রয়েছে, আসলে আমার খুব ভালো লাগতেছে যে চেয়ারম্যান সাহেব ইয়ং এবং ওনার যা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আমি মোহাম্মদ মোস্তফা কামাল, ভ্রাম্যমাণ প্রতিনিধি চ্যানেল থাকে এই আশাটাই আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সবাইকে ধন্যবাদ। আজকের অনুষ্ঠান আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ। খুদা হাফেজ। আমি আমার ওই রে ইয়ে ওটা হাসা হাসা এলে বন্ধু জানি যে একদম শুভসাল কতটা সুন্দর। 21শে মার্চ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিয়মিত আয়োজন উন্নয়নে বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রীর মিশন হচ্ছে বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত ঘোষণা করতে চাই। তো আজকে আমাদের পাশে এই উন্নয়নে বাংলাদেশের অতিথি হিসেবে যিনি রয়েছেন, আনোয়ারা উপজেলার 3 নং রায়পুর ইউনিয়ন পরিষদের একজন সুযোগ্য সচিব জনাব লিটন বিশ্বাস, আর এখানকার চেয়ারম্যান মহোদয় যিনি রয়েছেন তিনি একজন জানে আলম, একজন দক্ষ সমাজসেবক। তো আমি আপনাদের পাশে রয়েছি দিদারুল আলম জিসান, ভ্রাম্যমাণ প্রতিনিধি। আমার পজিটিভে যিনি রয়েছেন এই মুস্তফা কামাল, ভ্রাম্যমাণ প্রতিনিধি। তো আজকের অতিথি জনাব লিটন বিশ্বাসের কাছ থেকে আমি আসলে জানতে চাইব ওনার এই ইউনিয়ন পরিষদে উনি চাকরি করার পর থেকে উনি আসলে কি ধরনের উন্নয়ন কর্মকাণ্ড উনি করেছেন। তো আজকের অতিথি জনাব লিটন বিশ্বাস, আপনি কেমন আছেন? আচ্ছা, আপনার ইউনিয়ন পরিষদে আসলে এই যে আপনার দায়িত্ব পাওয়ার পর থেকে মাননীয় প্রধানমন্ত্রী মিশন হচ্ছে কিন্তু দারিদ্র্যমুক্ত ঘোষণা করতে চাই। আসলে এই দারিদ্র্যমুক্ত ঘোষণা করার মূল কি আপনার এখানে আপনার লক্ষ্য এখানে রয়েছে, মানে কি ধরনের আপনারা ভূমিকা পালন করে যাচ্ছেন যেন আপনার ইউনিয়ন পরিষদটাকে দারিদ্র্যমুক্ত ঘোষণা করা যায়? আমার তো জনপ্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের একটা স্থানীয় তৃণমূল পর্যায়ের একটা স্থানীয় প্রতিষ্ঠান, স্থানীয় তৃণমূল পর্যায়ের প্রতিষ্ঠান হিসেবে আমরা বাংলাদেশ সরকারের যে কর্মসূচিগুলো, যে মিশনগুলো আছে, আমরা সেগুলো বাস্তবায়নে নিয়োজিত আছি। আপনারা জানেন এই এলাকার মূলত হচ্ছে আমাদের মাননীয় সাংসদ জনপ্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী যাবেন এমপি। ওনার নির্দেশনায় অত্র ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব জানে আলম সাহেবের নেতৃত্বে অত্র ইউনিয়নে বর্তমান সরকারের মিশন এবং মিশন বাস্তবায়নে আমরা একভাবে কাজ করছি। আমাদের এখানে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি সরকারের যে দারিদ্র্য বিমোচন কর্মসূচিগুলো আমরা কাজ করে যাচ্ছি এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় এখানে বিভিন্ন ধরনের ভাতা বলি, যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্ব ভাতা ইত্যাদি কর্মসূচিগুলো আমরা সুচারুরূপে পালন করে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আসলে আমার একটা প্রশ্ন থেকেই যায়, যেটি আমি না বললাম না। আমরা জানি প্রতিটি ইউনিয়ন পরিষদে মাননীয় প্রধানমন্ত্রী মিশনে একটা দারিদ্র্যমুক্ত যেটা করার ঘোষণা হয়েছে, সেখানে কিন্তু রয়েছে আপনি অবশ্যই বলেছেন এই বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃকালী ভাতা, পঙ্গু ভাতা থেকে অনেক কিছু আসলে ভাতা রয়েছে। আসলে আমরা জানি যে আসলে ভাতা যেটা সরকারিভাবে যেটা আছে সে ভাতাটা যারা পাওয়ার যোগ্য, আমরা অনেক সময় দেখতে পাই এলাকার মধ্যে একটা সিন্ডিকেটের মাধ্যমে
কিছু অসৎ কিছু এই দালাল চক্করের লোক রয়েছে, তাদের মাধ্যমে ওই সিন্ডিকেটের এবং দালালের মাধ্যমে যারা এই ভাতাগুলো পাওয়ার যোগ্য তারা না পেয়ে অনেক সময় আমরা দেখি অন্যরা এই ভাতাগুলো আসলে পাই। আসলে আপনার ইউনিয়নে এই ধরনের কিছু আছে কিনা? না, আমাদের এখানে হয়েছে আমরা যে প্রক্রিয়া বা এগুলো থাকে আমরা সরকারের কাছ থেকে মেসেজ পাওয়ার পর আমরা মুক্ত সভা পাবো। এখানে মনে করেন তালিকাগুলো তৈরি করার সময় আমরা মুক্ত সভা করছি, কেন অর্থাৎ যে প্রস্তাবনাগুলো আসে এবং সদস্যরা এগুলো যাচাই বাছাই করে যে প্রস্তাবনাগুলো দেন, তারপর আমার চেয়ারম্যান সাহেব ওইটা নিশ্চিত থেকে যাচাই বাছাই করেন, এরপর আমাদের একটু তালিকার জন্য চূড়ান্ত করা। আমাদের আসলে মাননীয় প্রধানমন্ত্রী মিশন শুধু দরিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মিশন। সেখানে আসলে কে দল করে কে দল করে না এই ধরনের কোনো কিছু নেই, কারণ মাননীয় প্রধানমন্ত্রীর একটাই উদ্দেশ্য, বাংলাদেশকে তথা আপনার ইউনিয়নকে দরিদ্রমুক্ত করা। দরিদ্রের মধ্যে আমরা দল বল নির্বিশেষে আমাদের দরিদ্র সত্যিকারের যারা দরিদ্র রয়েছে তারাই যদি এই ভাতা এটা যদি তারা যদি সুযোগ সুবিধা পায়, অচিরেই বাংলাদেশটা কিন্তু দরিদ্রমুক্ত হবে বলে আমরা জানি, আপনারা অবশ্যই আমরা সবাই জানি। তো আমার দ্বিতীয় প্রশ্নে আমি আপনার কাছে যাচ্ছি, আপনার ইউনিয়নে আসলে এই যে আমাদের নারীরা আজকে সমাজে যারা নারী আমাদের মা বোনেরা যারা রয়েছে তারা কিন্তু এই আমরা যেদিকেই দেখি তারা কিন্তু প্রতিটি কদমে কদমে নির্যাতিতের শিকার হয়। একটা তো আছে বাল্যবিবাহতে অনেক একটা ক্ষতিকারক জিনিস, এবং নারী নির্যাতনের একটা যে বিষয়টা রয়েছে, একটা বিয়ে করলো ওকে ছেড়ে দিয়ে আরেকটা বিয়ে করলো, এমন একটা দুটা সন্তান হওয়ার পরে ওকে ছেড়ে দিল, সেটা ওর বিচারের দ্বারে একটা বিচার পাওয়ার জন্য চেয়ারম্যান ইউনিয়ন পরিষদে সচিবের কাছে দ্বারে সে ঘুরতেই থাকে আজীবন। এমন অবস্থা হতে পারে উনি এখানে বিচার না পেয়ে, সুবিচার না পেয়ে গার্মেন্টস চাকরি করতে যায়, অনেক সময় ক্ষতিগ্রস্ত মধ্যে পড়া যায়, সন্তান নিয়ে অনেক বিপাকে পড়া যায়। আসলে আপনার নির্যাতনের যেটা বিষয় রয়েছে এ ধরনের মধ্যে আপনারা যদি আপনার কাছে কোনো বিচার যদি সালিশ আসে, আপনারা কী ধরনের ভূমিকা আপনারা পালন করেন? আমরা যে মূলত যে অভিযোগগুলো পাই এখানে আপনার দুই ধরনের অভিযোগ আছে। তো আপনি নারী নির্যাতনের বিষয়গুলো দিচ্ছেন, তো এখানে কতগুলো বিষয় আছে, তালাক সংক্রান্ত কতগুলো বিষয় আছে, এগুলো আমরা চেষ্টা করি এদেরকে মনে করেন বিপক্ষে ডেকে পুনর্মিলনের আমরা একটা চেষ্টা করে থাকি। কিন্তু পুনর্মিলন আমরা ব্যর্থ হলে তখন তার ন্যায্য যে পাওয়াটা সেটা আমরা আদায় করে দেওয়ার চেষ্টা করি, আদায় করে দেওয়ার চেষ্টা করি। পাশাপাশি আর আপনি যে বাল্যবিবাহ রোধের কথা বলতেন, এই ব্যাপারে আমরা যথেষ্ট সচেতন আছি। কারণ আমরা এখানে বাল্যবিবাহ আসলে করতে গেলে বর্তমানে একটা জন্ম নিবন্ধন সনদের একটা দরকার থাকে। আমরা কিন্তু জন্ম নিবন্ধন সনদ ইস্যু করার সময় এটা বেশ তদন্ত করে, এবং এখানে আপনার বুঝতে পারবেন এখানে আমাদের সদস্যরা ওনাদের মাধ্যমে ওনাদের এই সাক্ষর উপস্থিত থাকেন এবং ওনাদের তদন্তের ভিত্তিতে আমরা এটা জন্ম সনদ যাতে একটা বাল্যবিবাহ না হয়। তাছাড়াও যদি আমরা কোনো কারণে কোনো জায়গায় খবর পাই যে ধরনের কোনো প্রচেষ্টা চলছে, তখন আমরা বা এটা নিরুৎসাহিত করার চেষ্টা করি, কত না পারলে এটা আমরা প্রশাসনিক উদ্যোগ নিয়ে এটা বন্ধ করি। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই জাতির জন্য এবং শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা এই জননেত্রী শেখ হাসিনা, ওনার একটাই উদ্দেশ্য বাংলাদেশকে উনি 2041 সনের মধ্যে পৃথিবীর মধ্যে অন্যতম একটা দীর্ঘ আয়ু এবং দীর্ঘ মধ্যম আয়ের দেশ হিসেবে পরিণত করার স্বপ্ন নিয়ে উনি কিন্তু কাজ করে যাচ্ছেন। তো আজ আমরা নিচে যারা রয়েছি ইউনিয়ন পরিষদের উপর জেলায় আমরা যারা রয়েছি, আমরা এই দেশটা কিন্তু আমাদের শেখ হাসিনার একজনের নয়, এটা আমাদের মানতে হবে। এই দেশটা আমাদের, আমরা এই দেশে বসবাস করব। আগামী প্রজন্ম আমাদের ছেলে সন্তান নাতি যারা রয়েছে তারাও এই দেশে বসবাস করবে। এই দেশটা আমাদের, এই দেশটাকে আমাদের মতো করে আমাদের কাজ করে যেতে হবে। আমাদের এই দেশটাকে যদি আমরা ভালোবাসি, সকল দুর্নীতি সকল কিছুর বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ গড়ে তুলতে হবে। আমাদের দেশে যতগুলো আইন রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে এদেরকে একমাত্র রাখা হয়েছে কেন? আমাদের দেশের জনগণের জন্য, সাধারণ জনগণের জন্য। সে আইন যদি জনগণের কল্যাণের দিকে কাজ না করে যদি উল্টো দিকে যদি সে আইন হাঁটে, নিশ্চয়ই বাংলাদেশের মানুষ সেই ধরনের আইন চাই না। আমার সর্বশেষ আমি ছোট্ট একটা প্রশ্ন করে আমি আজকের অনুষ্ঠানে শেষ করার জন্য অনুরোধ জানাবো। আমার সর্বশেষ প্রশ্ন হচ্ছে,
আপনার ইউনিয়ন পরিষদে কিন্তু মানুষ এমনিতে ইউনিয়ন পরিষদে কেউ আসে না, অসহায় হয়ে মানুষ কিন্তু ইউনিয়ন পরিষদে আছে। অসহায় বলতে একজন মানুষের একটা সাধারণত জন্ম নিবন্ধন দরকার হয়, বাচ্চা হয়েছে ওনার জন্ম নিবন্ধন অবশ্যই লাগবে, ইউনিয়ন পরিষদের সার্টিফিকেট লাগবে, একটা ব্যবসা প্রতিষ্ঠার জন্য ওনার একটা ট্যাক্স লাইসেন্স লাগবে। এটার জন্য সাধারণত ইউনিয়ন পরিষদ সবার জনগণরা কিন্তু এখানে মানে নিয়মিত এখানে আসেন। এটার জন্য মানুষগুলো তখন কিন্তু অসহায় হয়ে যায়। আসলে এই অসহায় মানুষগুলো আপনাদের পাশে এসে এরা কি আসলে সুবিধা সেবা পাচ্ছে কিনা, এ ধরনের আসলে আমার কাছে এখনো পর্যন্ত কোনো অভিযোগ নেই। তবে আমি আপনার কাছ থেকে জানতে চাই আপনারা এই ধরনের যারা লোক, অসহায় লোকগুলো আপনাদের এখানে আসে, আসলে আপনাদের কী ধরনের আপনার সেবা দিয়ে যাচ্ছেন? আপনার সবাই জ্ঞাপনটা আমরা জানাচ্ছি যে আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব ডাক্তার নেওয়ার পর থেকে আমরা এখানে যে জাতীয় সমস্ত কিছু করে মনে করেন এটা বিনামূল্যে এই সনদের উপর আমরা কোনো ফি নেই না। পাশাপাশি জন্ম নিবন্ধন একটা গ্রেড ক্যান্ডিডেট একটা ব্যাপার আছে, ওইটার প্রবলেম ফি নেই। আর পাশাপাশি এখানে আমাদের এখানে যে পরীক্ষা করতে ইস্যু করা হয়, পাশাপাশি ট্রেড লাইসেন্স এগুলো আমাদের সরকার করতে যে ইয়েটা আছে আমরা সেখানে নিয়ে মানুষকে যথাসাধ্য যত দ্রুত সম্ভব আমরা দিয়ে চেষ্টা করি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন এবং দেখছিলেন এবং দেখবেন আমাদের নিয়মিত আয়োজন এই ধারা টেলিভিশন এবং সিএনএন বাংলা টেলিভিশনের উন্নয়নে বাংলাদেশ। তো আমার অপোজিটিভে যিনি রয়েছেন এই সিনিয়র এই ব্রহ্মমান প্রতিনিধি মোস্তফা কামাল ভাইকে আমি ওনাকে অনুরোধ করব আজকের এই অতিথি লিটন বিশ্বাসকে, এই ৩ নং রায়পুর ইউনিয়ন পরিষদের সচিব, এই ওনাকে এই মাদক সহ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য আমি ওনাকে অনুরোধ করছি। ধন্যবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ মোস্তফা কামাল, ব্রাহ্মণ প্রতিনিধি, সিএনএন বাংলা টেলিভিশন বিশেষ প্রতিনিধি বাংলা বিশ্বজুড়ে সংবাদ আয়োজন তারা টেলিভিশনের পক্ষ থেকে। তো দর্শক মন্ডলী, আপনারা শুনছিলেন উন্নয়নের বাংলাদেশ। আজকে যিনি অতিথি ছিলেন উনি হচ্ছেন সচিব। আসলে আমরা যে কথাগুলি শুনলাম, সুন্দর সুন্দর প্রশ্নের জবাব উনি দিয়েছে। তো আমরা চাইবো যে বাংলাদেশের প্রত্যেকটা সচিব যদি এরকম হয়, কারণ আমরা জানি যে অনেক সময় চেয়ারম্যান সাহেব উপস্থিত থাকে না, কিন্তু সচিব সবসময় উপস্থিত থাকে। আমি বলতে চাচ্ছি যে চেয়ারম্যান সাহেব সপ্তাহ কয়দিন আসে আপনাকে শুনতে চাচ্ছি? সপ্তাহে ৩-৪ দিন আসে। ৩-৪ দিন। তা আজকে কি বার? রোববার। আজকে কিন্তু চেয়ারম্যান সাহেব নাই, কিন্তু কাল আমাদের ভিলেজ কোর্স চলছিল ডাক্তার। জি, অবশ্যই ধন্যবাদ আপনাকে। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মিশন মিশনে কিন্তু রয়েছে বাংলাদেশকে বিকশিত ঘোষণা করতে চাই, দারিদ্র্যমুক্ত ঘোষণা করতে চাই, বেকারত্বমুক্ত ঘোষণা করতে চাই। সেই হিসাবে আপনার এই ইউনিয়ন পরিষদের যারা ভিক্ষু রয়েছে তাদেরকে ভিক্ষা যাতে না করে, যিনি হতমান বলছে কোনো ভিক্ষা করিও না, তাই ভিক্ষা যাতে না করে এটার জন্য আপনি কী ধরনের পদক্ষেপ নিচ্ছেন যাতে করে ভিক্ষা না করা দরকার? আসলে আমাদের এখানে যে দরিদ্র জনসাধারণ আছে বা যারা মূলত মানুষের সাহায্য সহযোগিতা বিক্রি সাহায্য চলে, আমরা তাদেরকে আমাদের সরকারের যে সুযোগ সুবিধা আছে প্রাথমিকভাবে সেগুলো আমরা নিশ্চিত করার চেষ্টা করেছি। পাশাপাশি সরকারের আমরা সমাজসেবা বিভাগে আমাদের এখানে যে বিক্ষোভগুলো আছে তাদের আমরা তালিকা তৈরি করি, এর মধ্যে আমরা সমাজসেবা বিভাগে জমা বিক্ষোভের সংখ্যা কতজন আছে? এটা আনুমানিক আপনার বিক্ষোভ সরকারের মতো সংখ্যা আছে, ওদের তালিকাটা আপনার উপজেলা বরাবর আপনার দেওয়ার পর সময়ের মধ্যে বিক্ষোভ করার এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চেয়েছে, আমরা দিয়েছি এবং ওনারা যে নির্দেশনাটা দেবে সে মোতাবেক আমরা পরবর্তী কার্যক্রম। আসলে আপনি বিক্ষোভ ঘোষণা করার জন্য বা কর্মসংস্থান দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনার কী চাওয়া পাওয়া রয়েছে? আসলে মাননীয় প্রধানমন্ত্রী এখানে কর্মসংস্থান সৃষ্টির এক আপনার মহাযজ্ঞ শুরু করেছেন। বর্তমানে আমাদের এখানে যে এপিজেড অবস্থিত সেখানে অনেক প্রায় 50-50,000 শ্রমিক নিয়মিত কাজ করছে। তাছাড়া ওনার নেতৃত্বে এখানে আরও আপনার ইপিজেড মধ্যে বাস্তবায়নের অপেক্ষায়। আমার আশা করছি ইপিজেডগুলো যদি আপনার বিভিন্ন কার্যক্রম শুরু করে এখানে আসলে কাজ করার লোক থাকবে, কাজ করার মতো পর্যাপ্ত লোক পাওয়া যাবে না। যে আপনি বলতে চাচ্ছেন যে ধরনের ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রি হচ্ছে এতে যে কাজ করবে এরকম লোকে পাওয়া যাবে না, তার মানে তো বিকল্পের সংখ্যা থাকবে না। আরেকটা হিসাবে দেখেন যে মাননীয় প্রধানমন্ত্রী সুযোগ্য কন্যা সাহেব মহাজুদ প্রতিবন্ধী কিন্তু প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে যাচ্ছে, অভিযোজন নিয়ে কাজ করে যাচ্ছে। আপনার জন্য সেখানে অভিযোজনের সংখ্যা প্রয়োজন রয়েছে বা ওদেরকে আপনারা কী হিসাবে দেখছেন? অটিজম এটা হচ্ছে আসলে এটা তো আমাদের সমাজের মানুষ,
তো অটিজমের ব্যাপারে আমাদের এখানে খুব জরিপ আছে। জরিপ অনুযায়ী মনে করো আমাদের এখানে 308 মতো বর্তমানে জরিপ দিয়ে আছে। এখন আমাদের আসলে আরও ডবল জরিপ কার্যক্রম চালানো প্রয়োজন। এটা 7-8 বছর আগে করা। তো এখানে মূলত আমাদের প্রতিবন্ধীদের জন্য আপনার সরকারি পর্যায়ে ভাতার ব্যবস্থা রয়েছে। আমরা ভাতাগুলো বাছাই করে করে দিচ্ছি। পাশাপাশি আমাদের ইউনিয়ন পরিষদে অনেক সময় এগুলোর জন্য আমরা যেমন আমাদের বিভিন্ন এই যে শীতকালীন বস্ত্র আমরা বিতরণ করি, বা আপনার ঈদুল আজহা বা ঈদুল ফিতরের সময় আমাদের যে চাউল বিতরণ কর্মসূচিগুলো চলে, আমরা এদেরকে এখানে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করি। এদের জন্য এনজিও সহায়তা, এদের জন্য আমরা হুইল চেয়ার সরবরাহের চেষ্টা করি, এবং পাশাপাশি ইউনিয়ন পরিষদ থেকে আমরা প্রকল্প নিই। অসংখ্য ধন্যবাদ লিটন চন্দ্র বিশ্বাসকে, উনি সুন্দর করতে দিয়েছে। আমরা দর্শকের আমরা কথা বলবো যে আপনার নাম কি? আমি হোসেন। যা আমরা যিনি কৃষকদের সাথে কথা বলতে চাচ্ছিলাম, উনি একটু অসুস্থ। আমরা এখন কথা বলবো যে আপনার নাম কি? মোহাম্মদ আব্দুস সালাম। আপনি কি সদস্য কয় নম্বরে? আপনার ইউনিয়ন পরিষদে আসেন? আমার বাড়ির এখানে। আমার বাড়ির এখানে। আচ্ছা, যে পরিষদের যে লোকজনগুলি আছে, আপনাদের গ্রাম আদালতটা করছেন, হ্যাঁ, এখানে কি ধরনের অভিযোগ নিয়ে বেশি আসে? বেশিরভাগ অভিযোগ হলো জায়গা জমি এবং নারী সংক্রান্ত। জায়গা জমি এবং নারী সংক্রান্ত। নারী সংক্রান্ত কি সমস্যা হতে পারে? খুব কম। বেশিরভাগ সামাজিক ওই স্ত্রী এবং স্বামীর সাথে মিলন না হওয়ার ওই রকমই বেশিরভাগ অভিযোগ। তারপরে কি আমাদের কি করেন? মামলা করার ব্যবস্থা করেন না? আমরা যতটুকু পারি সন্ধান করার জন্য চেষ্টা করি, এখানে বসে সন্ধান করার জন্য চেষ্টা করি। তখন আমাদের আপনি কীভাবে হয়? আমরা এখানে বসি, মেম্বারদেরকে নিয়ে আমরা একটা আলোচনা করি। এখানে কি চেয়ারম্যান সব উপস্থিত থাকে? উপস্থিত থাকে অবশ্যই। প্রতিদিনই? প্রতিদিন না, আমরা শনিবারে এই বিশেষ করে করি। চেয়ারম্যান আমরা আসলে আমরা দপ্তরের যে বিভিন্ন কাজে আছে, যে আমরা নির্ধারিত অফিস করে আমরা শনিবার। ধন্যবাদ। যে আপনার নামটা কি? আমার নাম জওহরলাল শেখ। আপনি কি হিসেবে আছেন? আমি দরদার হিসেবে আছি। দরদার হিসেবে আছেন, হ্যাঁ? তো আপনি কটাতে কটা বলে ডিউটি করেন? আমি এই সকাল 10টা থেকে প্রায় 7টা পর্যন্ত। চেয়ারম্যান সাহেব কয়টায় আসছে, কয়টায় যায়? চেয়ারম্যান সাহেব ওই শনিবারে সকাল 10টা থেকে পরিষদ বসে, বিকাল 7টায় আমরা পরিষদ শেষ করি। মানে প্রতি সপ্তাহে একদিন আসে? প্রতি সপ্তাহে একদিন আছে পরিষদ, একদিনই বসে, কিন্তু অন্য অন্য সময় চেয়ারম্যান আসে বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করে, ইউপি সদস্য দিয়ে এইগুলো করে আর কি। ধন্যবাদ। তো চেয়ারম্যান সাহেব যে সেবা দিচ্ছে, সাধারণ জনগণ ক্ষেত্রে সন্তুষ্ট? আমার মনে হয় তো অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই। একদিন আসে না, একদিনে আসলে তো যথেষ্ট পারে, যতটুকু থাকে গ্রামে গ্রামে এবং প্রত্যেক মহল্লায় মহল্লায় গিয়ে ইউপি সদস্যকে নিয়ে, গ্রামের সাধারণতাকে নিয়েও বসিয়েও সামাজিকভাবে সালিশ বিচার করে দেয়, কিন্তু ওই আদালত একদিনেই চলে। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানে শেষ চলে আসছি। আমি সর্বশেষ বলব যে আপনি জায়গায় যা আছে, এখানে দেখা যাচ্ছে অনেক সময় মাদক মামলা হয়, মাদক নিয়ে করা হয়, ছিনতাই হয়। উনি বলছে যে এখানে ভূমিদস্যু আছে, জমি নিয়ে সমস্যা হয়। তা আপনি এগুলোর বিচার করতে যায় আপনি কোনো প্রশ্নমুখী হন কিনা? আপনাকে কেউ হুমকি টুকি দেয়? না, এরকম কোনো হুমকি বাইরে কখনো। তবে আমাদের তো এখানে আমরা তো এগুলো সবগুলো নিষ্পত্তি করার সুযোগ পাই না, কারণ আমাদের একটা লিমিটেশন দেওয়া আছে ভূমি সংক্রান্ত। আমরা চেষ্টা করি মূলত দুই পক্ষকে নিয়ে একটা আত্মসংঘর্ষ করার, কারণ আমাদের একটা মনে করেন লিমিট আছে 75% পর্যন্ত আমরা ইয়ে করতে পারি। সেই জন্য আমরা চেষ্টা করি উভয় পক্ষকে নিয়ে একটা আপসমীমাংসা না হলে আর আপনার দলিল সংক্রান্ত বিষয় বা কাগজপত্র জটিল বিষয় হলে আমরা এগুলো আমরা আদালতে যথাযোগ্য আদালতে এগুলো আমরা দেখা করে দিই। ভূমিদস্যু বলতে ওইরকম না। আগে যারা জায়গা জমিরা বিক্রি করছিল, বিভিন্ন দাম দিয়ে একটা জমি বিক্রি করছে, ওনার সেন্টে আছে, একবারই একটা জায়গা বিক্রি করছে, একবার বিক্রি করছে। এখন জায়গার দাম যখন বেড়ে গেছে, কাছের যে জায়গা যেগুলো আমার বিক্রি করার সব মধ্যে আবার আছে, বলতে এখানে আমার জায়গা আছে, ওই রকম সবই চাইতে হচ্ছে। কারণ আগে তো সেটা ছিল না। আগে একবারই এই টাকাই তো একবারই ওই টাকাই তো ওই রকমই ছিল, কিন্তু এক একজন এক একটা দখলে ছিল। কিন্তু বর্তমানে এসে এইটা নিয়ে বেদা হয়ে যাচ্ছে।
এই বেতনটা আপনার সন্ধান করার জন্য। যে দর্শক মন্ডলী, আপনারা শুনছিলেন উন্নয়নে বাংলাদেশ। তো আজকে যে আমাদের যিনি সচিব ছিলেন এবং ইউপি সদস্য জন্য সবাই অমায়িক, এবং ওনারা বলতেছে যে আসলে বিচার করতে গিয়ে, আদালত করতে গিয়ে কোনো হুমকি বা ধমকি দেওয়া হচ্ছে না, ওনারা নিয়মিত কাজ করে যাচ্ছে। আর আমি যে কথাটা বলছিলাম যে এখানে বন্ধুদর্শন নাই, কিন্তু একজনের জায়গায় আরেকজন মাঝে মাঝে ব্যবহার করে, তারপরে এটা সমাধান মতো সে করে দিচ্ছে ওরা। আর সচিব সাহেব বলছে যে যতগুলো সমস্যা আছে 75% সমাধান আদালতে করা সম্ভব, আর বাকিগুলো অবশ্যই ট্রান্সফার করা হয়। তো আমি সর্বশেষ এলাকার লোকজন কি প্রকৃতি এই সবগুলো আজকে বোধহয় সকল শেষ করে দিই। আসলে এলাকা আপনারা জানেন এটা একটা উপকূলীয় ইউনিয়ন। আমাদের এখানে আপনার 3 দিকেই বঙ্গোপসাগরের অবস্থান, পূর্বদিকে আছে আপনার সাতমারা খালের অবস্থান। তো এখানকার বেশিরভাগ মানুষ মনে করেন আপনার মৎস্যজীবী এবং শিক্ষক কৃষিজীবী থাকতে, এখানকার মানুষ ছাত্র, এরা আমাদের থেকে যে সেবাগুলো পাচ্ছে এতে তারা সন্তুষ্ট। এখানে কোনো বড় ধরনের কোনো ঝামেলাও নেই, বাড়ি সমস্যা নেই। দর্শক মন্ডলী, আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে আসছি। আজকে আপনারা দেখছিলেন উন্নয়ন বাংলাদেশের প্রথম পর্ব। আমরা আগামী পর্ব জনগণদেরকে নিয়ে, জনগণের সুখ দুঃখ নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ। সম্মানিত দর্শক, দুই বাংলার সেতু বন্ধন বিশ্বজুড়ে সংবাদ আয়োজন তারা টেলিভিশন ও সিএনএন বাংলা টেলিভিশনের ভ্রাম্যমাণ প্রতিনিধি হিসেবে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত দর্শক মণ্ডলী, যারা এই মুহূর্তে আমাদের টেলিভিশন দেখছেন বা দেখবেন, সবাইকে ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করব চট্টগ্রাম রেঞ্জের সম্মানিত ডিআইজি খন্দকার গোলাম ফারুক। আমরা প্রথমেই জানতে চাইব মাননীয় প্রধানমন্ত্রী মিশন এবং ভিশন বাংলাদেশকে মাদক মুক্ত করতে চায়, মাদক জিরো টলারেন্স নিয়ে আসতে চায়, বাংলাদেশকে দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ বিশ্বের রোল মডেলে উপহার দিতে চাই। তাই আমি প্রথমেই জানতে চাইব সম্মানিত ডিআইজি খন্দকার গোলাম ফারুক স্যার, আপনি ভালো আছেন স্যার? আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনি নতুন বছরে পুলিশের সেবা শুভ উদ্বোধন করেন, এই জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং ধন্যবাদ জানাচ্ছি এই চট্টগ্রাম রেঞ্জে আপনি আইন শৃঙ্খলা নিয়ে মাদক মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিশেষ ভূমিকা আপনি পালন করে যাচ্ছেন। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে পুলিশ জনতা বাই বাই, সেই সম্পর্কে আপনি যদি একটু সঠিক মতামত দিতেন আমাকে। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে এই বছরের শুরুতে আমাদের বার্ষিক পুলিশ সপ্তাহ হয়ে গেল। এবার আমাদের পুলিশ সপ্তাহের স্লোগান ছিল মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতা। আপনি জানেন যে প্রত্যেক বছর শুরুতে আমাদের বার্ষিক পুলিশ সপ্তাহ হয়, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী, মহামান্য রাষ্ট্রপতি সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, দিক নির্দেশনা দেন এবং পুলিশের সকল স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা বসে আগামী বছর কিভাবে আমরা কাজ করবো সেই কর্মপরিকল্পনা তৈরি করেন। তো এই বছরে আমাদের কর্মপরিকল্পনা তৈরি করার মূল যে স্লোগানটাই ছিল যে মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতা। আমরা পুলিশকে জনতার পুলিশ তৈরি করার জন্য বিগত কয়েক বছর যাবৎ চেষ্টা করে যাচ্ছি এবং আমরা অনেকটা সফলকাম হয়েছি। তবে আরও আমাদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে এই পুলিশকে প্রকৃত অক্ষে শতভাগ জনতা পুলিশে রূপান্তরিত করা। কিন্তু এটা সময় লাগার কারণও আছে। আপনি জানেন যে পুলিশটা ব্রিটিশ, পাকিস্তান এই সমস্ত দেশগুলো পুলিশকে ব্যবহার করছিল তাদের শাসকের হাতিয়ার হিসেবে, শোষকের হাতিয়ার হিসেবে। যার ফলে সেইখান থেকে স্বাধীন বাংলাদেশের পুলিশ গড়ে উঠতে ওই মনোমানসিকতা ত্যাগ করে আমাদেরকে অনেক সময় লেগে গেছে এবং এই সময় লাগলেও
আমরা মনে করি যে এখন আমরা জনতা পুলিশ হওয়ার পথে অনেকটাই এগিয়ে গিয়েছে এবং আশা করছি বর্তমান নেতৃত্বে যেভাবে পুলিশকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে আমরা খুব দ্রুততম সময়ে সত্যিকার অর্থে জনতা পুলিশ পরিণত হতে পারবো। স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা দেখছি যে সাধারণ জনগণ একজন ওসির সামনে আমরা যেতে পারি না, আমরা যে একটা কনস্টেবলের সাথে কথা বলা লাগে, সেক্ষেত্রে ওসির সাথে আমরা সরাসরি অভিযোগ নিয়ে কথা বলতে পারি, এটার জন্য আমাদের কি করণীয় রয়েছে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা এই পুলিশের চাকরি ক্ষেত্রে দীর্ঘদিনের অভিজ্ঞতা আমাদের যারা জানা গেল যে মানুষের সেবা কেন্দ্র, পুলিশি সেবা কেন্দ্রের মূল কেন্দ্র হলো থানা। মানুষের অধিকাংশ মানুষ সেবার জন্য থানায় যায়, আমার কাছে বা এসপির কাছে আসে খুব কম। কাজে থানাকে আমরা গণমুখী করার জন্য, প্রকৃত সেবার কেন্দ্র পরিণত করার জন্য আমাদের বর্তমান নেতৃত্ব কাজ করে যাচ্ছে। আমি এই চট্টগ্রাম বিভাগের ডিআইজি হিসেবে আমার রেঞ্জে আমি কাজ করে যাচ্ছি। আমরা কিছু কিছু আপনার নিত্য নতুন আমি বলবো যে আইডিয়া তৈরি করছি এই ব্যাপারে যে কিভাবে জনগণকে সরাসরি ওসির কাছে নেওয়া যায়। আমরা প্রতিদিন বিভিন্ন জনগণ যারা থানার সেবা প্রার্থী ছিল তাদেরকে টেলিফোন করি যে আপনি যে থানায় গিয়েছিলেন গতকাল, ওসির সাথে দেখা করতে আপনার কোনো সমস্যা হয়েছে কিনা, হলে পরে কি কি সমস্যা হয়েছে, কি কি বাধা হয়েছে। এইভাবে আমরা পাবলিক ওপিনিয়ন যারা, জনমত যারা, সেটা সংগ্রহ করে সেইভাবে আমাদেরকে সংশোধনী করে, ওসিদের সংশোধনী করে সেইভাবে গাইডলাইন দিচ্ছি। যা বলে এখন আপনি যে কোনো থানায় যান, দেখবেন যে থানার ওসির সাথে দেখা করতে একদম গ্রামের একবারে খেটে খাওয়া লোক থেকে শুরু করে সমাজের সর্বোচ্চ ব্যক্তি পর্যন্ত যে কেউ থানার ওসির সাথে একদম নির্দ্বিধায় দেখা করতে পারে, তার সুযোগ নিতে পারে। এবং আমরা তো আগেই বললাম, আপনি একটা জিডি করতে যাবেন, আপনার জিডি যেটা চলে গেলেন, আপনার মোবাইল নাম্বারটা থানায় রেখে যান। আমরা প্রতিদিন এরকম যারা জিডি করে বা মামলা করে, প্রতিদিন ওই জিডি বা মামলা যারা করে তাদের মোবাইল নম্বরে আমরা পরের দিন টেলিফোন করে খবর নিই যে। বিসমিল্লাহির রহমানির রহিম। 2009 সালে এই ইউনিয়ন পরিষদের এলাকাবাসীর সহযোগিতায় আমি 50 শতক জমি খরিদ করে দেই ইউনিয়ন পরিষদের নামে। তারপরে এখানে স্যাংশন হয়ে যায়। স্যাংশন হইলে টেন্ডার আহ্বান হয়। টেন্ডার আহ্বানটাকে ওই বিপরীতে আরেকটা পক্ষ দ্বারা জামিরা নামে একটা গ্রামের জৈনক মুজিবুর রহমান রিট করে হাইকোর্টে। হাইকোর্টে রিট করার পরে স্থগিত হয়ে যায়। স্থগিত হয়ে যাওয়ার পরে পুনরায় মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসক মহোদয়ের কাছে একটা প্রতিবেদন চায়। সেই প্রতিবেদনটাও লাহিড়িকান্দার পক্ষে আসে। আমি যে জায়গাটা কিনে দিই লাহিড়িকান্দা মৌজা, বর্তমান যেখানে পরিষদ আছে তার থেকে 200 গজ দূরত্ব, সেখানে প্রতিবেদন দেয়। সেই প্রতিবেদনের পরে এখানে মাটি ও সয়েল টেস্ট করা হয়। সয়েল টেস্টের পরে এটার আবার তদন্ত আসে। ইদানিং কিছুদিন আগে তদন্ত আসার পরে জামিরের নামে জায়গাতে তদন্ত প্রতিবেদন দেয় টিএনওর প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ডিসি সভা সেটা দেয়। সেটারে বর্তমানে আমরা রিট করার জন্য চিন্তা চেতনায় আছি। এবং মানে আপনি যে জায়গাটা খরিদ করলেন সেখানে বিরোধ কি জন্য আসলো? মানে জনগণকে বলতে চাই যে মধ্যস্থ, হ্যাঁ, জনগণ বলতে আছে মধ্যস্থল। আসলে আমারটাও মধ্যস্থল না, জামিরেরটাও মধ্যস্থল না, কোনোটাই মধ্যস্থল না। আসলে মধ্যস্থল যারা, তারা জায়গা দিতেছে না। এটা তো জায়গাটা দিতে হয় খরিদ মানে দান করে। বুঝতে পারছি বিষয় যে আপনি যে হাইকোর্টে রিট করতে চান এই জন্যই যে আমি দুটো জায়গা আপনার প্রতিপক্ষ তারটাও মধ্যস্থল না, আমারটাও কিন্তু আপনার অধিকার, আমারটা হলো হাই রোডের পাশে জামালপুর ময়মনসিংহ যে রুট আছে সংলগ্ন। এবং বর্তমান যেখানে পরিষদ আছে সেখানে জায়গার অভাবে পরিশোধ হচ্ছে না।
আপনি কতটুকু আশাবাদী যে আপনার হাইকোর্টে রিট আপনার? আমি আশাবাদী যে হাইকোর্টে রিট হবে। জি, তো আপনি দুইবার চেয়ারম্যান, আমরা সরজমিনে জানতে পারলাম। তো আপনার ইউনিয়নে কি ধরনের বর্তমান সরকারে কিন্তু অনেক উন্নয়ন হচ্ছে সমগ্র বাংলাতে, বঙ্গবন্ধুর স্বপ্ন করা বাংলাদেশ বাস্তবে পরিণত হতে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনি কি ধরনের উন্নয়ন করতে পারছেন? আমি রাস্তাঘাটের কিছু সোলিং করছি, প্রত্যেক ওয়ার্ডে আমার সোলিং আছে, এবং ছোটখাটো পুল কালভার্ট করা আছে, এবং ওই যে কর্মসূচি যে 40 দিনের যেটা আমরা বলি সেটা দিয়ে কাঁচা রাস্তা সংস্কার করে দিই। তো আপনি কিন্তু মোটামুটি একটু দলটমন একজন ব্যক্তি, তো আপনার রাজনীতিতে আসার উদ্দেশ্যটা কি? এটা শুধু নামের জন্য না মানুষকে সেবা দেওয়ার জন্য? সেবা এবং নাম দুইটারই প্রয়োজন। জি জি, সেবা করলেই তো নাম আসে। তো আপনি আমি স্কুল জীবন থেকেই যেটা যে ক্লাস ক্যাপ্টেন হইতো, সেখান থেকে আমার শুরু। জি জি, দলনেতা হইতাম আমি, ক্লাস 3 থেকে দলনেতা হয়ে আসছি। ক্লাস 3 থেকে যখন পড়ি একদম দলনেতা হয়ে আসছে। রাজনীতি সরে আসার আর পথ নাই। তাহলে বোঝা গেল যে ভবিষ্যৎ যেদিন বেঁচে থাকেন আমি চেষ্টা করব বাংলাদেশ আওয়ামী লীগের পতাকা তলে থেকে ইনশাল্লাহ থাকবো আর কি, আশাবাদী ইনশাল্লাহ। এবং কি এই বছর বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে নমিনেশন পেয়ে নৌকা প্রতীক পাই আমি, নৌকা প্রতীক আশাবাদী ইনশাল্লাহ। তো বর্তমান সরকার কিন্তু চাচ্ছি, তো আমরা যেটা জানি আর কি, সেটা হলো যে একটা জাতিকে উন্নয়ন করতে হলে তার আগে শিক্ষাকে প্রাধান্য দিতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য মাদক বিধি নামে একটা যে রোগ, যে ব্যাধি আর কি, মরণ বিধি, এটা একটা ফাঁদ করার জন্য কিন্তু আমাদের বাংলাদেশে কিছু প্রশাসন আছে, তারা কিন্তু ইনপুটটা বাংলাদেশের ভিতরে ঢুকিয়ে দেয়। তো যাই হোক, যে যদিও ঢুকিয়ে পড়ে, তো সেই ক্ষেত্রে আপনার ইউনিয়নে যদি আমি মাদক বাল্য বিবাহ এগুলো রোধ করি। মাদক কিভাবে রোধ করছেন? আমি মোটামুটি ভাবে মাদকাসক্ত হয়ে থাকে তাকে বেরিয়ে আসার জন্য কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন? আমরা প্রথম বুঝাই যদি না পারি তখন প্রশাসনের ব্যবস্থা নিয়ে তাকে রোধ করি, এবং বাল্য বিবাহ নিজেই প্রয়োজনে নিজে গিয়ে হইলে বাল্য বিবাহ বন্ধ করি, এলাকাতে গিয়া হলেও বাল্য বিবাহ রোধ করি। একটা আরেকটা প্রশ্ন মূল্যবান করতে চাইছেন, যেটা হলো বাংলার মহানায়ক, বাংলার রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু বাংলাদেশের একটি সোনার দেশ হিসেবে গড়তে চেয়েছিলেন। তারা বঙ্গবন্ধু কিন্তু বলেছেন যে আমার সোনার বাংলা, আই লাভ ইউ, মানে আমার সোনার বাংলা কি আমি ভালোবাসি, যেমন যে মাই বেঙ্গল অফ গোল্ড আই লাভ ইউ, আমার সোনার বাংলাকে আমি ভালোবাসি। এখনো বর্তমান যেটা আপনারা আছেন জনপ্রতিনিধি, আপনারা কি এইভাবে ভালোবাসতে পেরেছেন কিনা সে বিষয়ে একটু বলুন। আমরা আমার ইউনিয়নকে আমি যতটুকু জানি ইনশাল্লাহ বেশ ভালোবাসছি, এবং ভালোবাসার মধ্যেই আছি, জনগণ আমাকে ভালোবাসে। কিন্তু এটা ভালোবাসাটা আদান প্রদান কিভাবে হইল, কিভাবে আপনাকে ভালোবাসে, কি জন্য, এটা একটা কারণ বলেন। যে আমি প্রতিনিয়ত ইউনিয়ন পরিষদে আমি 10টা থেকে 2টা পর্যন্ত প্রতিদিনই, তো এই যে সরকার, এবং মানুষ আমাকে খুঁজতে হয় না, মানুষ জানে আমাকে পরিষদে পাবে, আমি নাগালের ভিতরে। এবং সন্ধ্যায় এই যে শীতের আমার ঠান্ডার জন্য 1 সপ্তাহ যাবত বসি না, তো সারা বছর আমি সন্ধ্যায় বসি পরিষদে, সন্ধ্যায় গিয়ে আমাকে পাবেন। এই যে ঠান্ডার জন্য 1 সপ্তাহ যাবত বসতেছি না। তো আধুনিক কম্পিউটার ডিজিটাল, বর্তমান আমরা কিন্তু ডিজিটাল, জি, তো সেক্ষেত্রে ডিজিটালে কি ধরনের ছোঁয়া লেগেছে আপনার ইউনিয়নে বা ইউনিয়ন পরিষদে? ডিজিটালাইজড কি ধরনের কাজ আপনি করেছেন? মানুষ আমার পরিষদে যে আছে কম্পিউটারের কাজ করে, ওখানে মানুষ অনেকটা, মানে এখন আগে যা ছিল তার চাইতে এখন অনেক ভিড় এই কম্পিউটার কাজ করার জন্য। তো ভিড়গুলো কি শুধু কৃষক কিষানীরা আসে না, এখানে সাধারণ জনতা, ছাত্রছাত্রী সকলে আছে। তো ছাত্রছাত্রী কি তারা ওরা ওই যে প্রদান করে না ইন্টারনেটের মাধ্যমে, ইন্টারনেটে ভর্তি বলেন,
পরীক্ষার ফলাফল বলেন, এগুলার জন্য আসে। তো আপনি রাজনীতিতে মোটামুটি অনেকদিন পেরিয়ে আসছেন, তাই না? জি। আপনি একজন প্রবীণ না, কিন্তু নবীনও না, কিন্তু প্রবীণের আরো অনেক বয়স। আমার মনে হয় প্রায় আপনার কত বছর বর্তমান? 62। তো আপনার তৃতীয় শ্রেণী থেকে রাজনীতি করে আসছেন, তখন বয়স ছিল প্রায় 8 বছর। জি। তো এই যে উন্নয়নটা লেগেছে, এইখান থেকে আপনার কি ধরনের আত্মতৃপ্তি আসছে যে বর্তমানে যে বঙ্গবন্ধু কন্যা, হ্যাঁ, আমাদের এই জননেত্রী শেখ হাসিনা যে বাংলাদেশে যে ধরনের উন্নয়ন আনছে বেশ ভালো, এবং আমার বিশ্বাস উনি উন্নয়নের দিক দিয়ে সেরা হবেন। তো সম্মানিত উপস্থিতি, এরপর যে আমাদের মাঝে আরেকজন ধারাভাষ্যকার এবং উপস্থাপক রয়েছেন মোস্তফা কামালকে আমি প্রশ্ন করার জন্য আহ্বান জানাচ্ছি। দর্শক মন্ডলী, আপনারা শুনছিলেন বর্তমান সরকারের উন্নয়ন নিয়ে কিছু আলোচনা। তবে আজকের আলোচনাটা আমাদের ইসলামের আলোকে সে আলোচনাটা হবে। তো আমি ধন্যবাদ জানাচ্ছি জনাব আব্দুল্লাহ ফকিরকে, অনেক সুন্দর প্রশ্ন করেছেন এবং আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব তার খুব যথার্থ জন্য আমি চেয়ারম্যান সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আমি বলতে চাচ্ছি যে আমরা জানি যে ওমা খালাকতু জিন্না ওয়াল ইনসান ইল্লা লিয়াবুদুন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো দর্শক মন্ডলী, যে আজকের যে একদারে জনগণের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন এবং এটাও বলেছেন যে বাকি জীবনটা জনগণের সেবা উনি করে যাবেন, জনগণের উন্নয়নের জন্য উনি চেষ্টা চালিয়ে যাবেন। তো আমি বলতে চাচ্ছি আপনাকে যে আসলে যে আপনি এই 2 বার চেয়ারম্যান ছিলেন, বর্তমানে আপনি কিন্তু রানিং চেয়ারম্যান, সেই ক্ষেত্রে যে আপনার যে একটা দায়িত্ব, আপনার যে একটা কর্তব্য, ইট ইজ ইউর ডিউটি, সেটা কি আসলে আপনি পালন করতে সক্ষম হয়েছেন কিনা? আমার যতদূর বিশ্বাস ইনশাল্লাহ আমি পারতেছি। যে আপনি যে কাজটা চালিয়ে যাচ্ছেন এতে আপনি স্যাটিসফাই যে আমি জনগণের সাধ্যমতে কাজ করতে পারছেন। যেন আপনি বলেছেন যে আমি প্রতিদিন ইউনিয়ন পরিষদে বসি, তার মানে কি আপনি শুক্র শনিবারে বসেন কিনা? শুক্র শনিবারে বসি। যে তার মানে আপনি সপ্তাহে 7 দিন নিয়মিত, শুক্রবার দিন বিকেলে বসি, শনিবার দিন সকাল এবং বিকেলে। পরিষদটাই ওনার একটা পরিবার, মানে এই পরিসরটাকে আপনি নিজে একটা পরিবারের অংশ হিসেবে নিয়েছেন। এইভাবে আসলে যতদিন পর্যন্ত আমি যতক্ষণ স্টলে আড্ডা দিব, আমি স্টলে বসি না, স্টলে আড্ডা দিই না, অতটুকু সময় পরিষদে বসি, তাতে আমার জনগণ কাছে যায়, কোনো না কোনো উপকার পায়। খুব সুন্দর একটা কথা বলেছেন যে আমাদের যে আগে ধারাভাষ্যকার অনেক সুন্দর প্রশ্ন আপনি করেছে। তা আমরা জানি কিন্তু যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন, শিক্ষাই জাতির মেরুদণ্ড, তলিবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, প্রত্যেক মুসলমান নরনারীর উপর ইসলামী শিক্ষা শিক্ষিত ফরজ। তো সেই ক্ষেত্রে আপনার যে ইউনিয়ন পরিষদ রয়েছে, সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা মালিক কিন্তু আপনি। তো সেই ক্ষেত্রে আপনি চেয়ারম্যান হওয়ার পর এই ইউনিয়ন পরিষদ ইসলামী শিক্ষায় শিক্ষিত করার জন্য মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, কলেজ, হিন্দুদের যে আপনার রয়েছে, চিদাশাল রয়েছে, সেই হিসেবে কি ধরনের আপনার সাহায্য সহযোগিতা করে আসছেন? আমার ইউনিয়নের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, 2টা দাখিলি মাদ্রাসা আছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমার কিছু না কিছু পরিষদের সরকারি অবদান আছে আমার মাধ্যমে। নাই এমন কোন প্রতিষ্ঠান নাই। এবং মসজিদে, প্রায় মসজিদে আমার ওই সোলার যে প্রায় দেওয়া শেষ, এরকম অবস্থা, মানে খুঁজে খুঁজে দিতেছি। মানে তার মানে আপনার যে যতগুলি মসজিদ রয়েছে এবং 2টা দাখিল মাদ্রাসা রয়েছে, প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে আমার কিছু না কিছু অবদান আছে, কিছু না কিছু আছে। আপনি নিজ উদ্যোগে কোন মসজিদ মাদ্রাসা তিনখানা করেছেন? না, আমি করি নাই, কিন্তু এমনি আমার সাধ্য মতো চেষ্টা করি কিছু কিছু দেওয়ার। আপনার কি কোনো চিন্তা ভাবনা রয়েছে কিনা যে আমি আমার উদ্যোগে একটা মাদ্রাসা? এই ধরনের এখনো চিন্তা ভাবনা করি নাই।
যদি আল্লাহ বাঁচিয়ে রাখে হয়তো সেটা বলা যায় না। খুব সুন্দর কথা বলেছেন। তা আমরা আরেকটা জানি যে হেলথ ইজ সোর্স অফ অল হ্যাপিনেস, স্বাস্থ্যই কিন্তু সকল সুখের মূল। আপনি যদি আজকে সুস্থ না থাকেন তাহলে কিন্তু ইবাদত বন্দি করা ভালো লাগবে না। তো সেই ক্ষেত্রে আপনার ইউনিয়ন পরিষদে হাসপাতাল, ক্লিনিক বা কমিউনিটি ক্লিনিক এরকম কিছু প্রয়োজন রয়েছে কিনা, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চাওয়া আছে? কমিউনিটি ক্লিনিক আরো প্রয়োজন আমার ইউনিয়নে। আপনাদের ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক নাই? আছে, আছে, আরো প্রয়োজন। জনসংখ্যা অধিক। জনসংখ্যা আপনার ইউনিয়ন জনসংখ্যা কত? 35,000 উপরে। 35,000-এর উপরে। এর মধ্যে আপনার ক্লিনিক কয়টা রয়েছে? ক্লিনিক আছে 5টা। জি, আপনি আর কয়টা হলে আপনার মনে হয়? আরো 2টার প্রয়োজন। 2টার প্রয়োজন বা এইগুলোতে যদি আরো বেশি সজ্জা বাড়ানো হয় তাহলে চলবে কিনা? হ্যাঁ, চলবে। মানুষ খুব উপকার পাচ্ছে এই কমিউনিটি ক্লিনিকে। যে দর্শক মন্ডলী, আপনারা বুঝতে পেরেছেন যে ওনার এই 35,000 লোকের মধ্যে 5টা ক্লিনিকের মতো রয়েছে। উনি চাচ্ছেন যে আরো 2টা ক্লিনিক যদি হয় তাহলে ওনার জনগণ আরো উপকৃত হবে। উনি চাচ্ছেন এবং আমি আশা করব যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যাতে সেই বাঁশচড়া ইউনিয়ন পরিষদের দৃষ্টি দেয় এবং ওনার যে চাওয়া পাওয়া, সেই চাওয়া পাওয়াটা কিন্তু ওনার জন্য না, জনগণের জন্য। উনি যাতে আরো 2টা ক্লিনিক করে দিয়ে এই 35,000 জনগণের সুচিকিৎসা করতে যাতে উনি সক্ষম হয়, এই তৌফিক যাতে দেয়। আমরা জানি যে আসলে আদ্য মুক্কল ইবাদত ইবাদ দোয়া সমস্ত ইবাদতের মাতা। সেই হিসেবে কিন্তু জনগণ আপনার জন্য দোয়া করে এবং বাকি জীবন আপনার দোয়া করেই যাবে। তো সেই হিসেবে আমি যে উনি একটা প্রশ্ন করেছিলেন যে আসলে জনগণের ভালোবাসার আপনি কিভাবে পেয়েছেন, আমার প্রশ্ন হয় লাভিং দ্য পিপুল ইউর এরিয়া। আসলে এই জনগণের ভালোবাসাটা আপনি কি করে অর্জন করেছিলেন? জনগণ কি বেশি বেশি দান দক্ষিণা করেছিলেন না অন্য কোনো পন্থায়? এটা জি না, আমি ছোট থেকে যে আমি বলছি ক্লাস 3 থেকে, আমি যখন 7 থেকে পড়ি তখন থেকে দান দরবার করতাম। মানুষ ডাকলে, মানুষের বিপদে আমি আগায় যেতাম। আমার কাছে দ্বিতীয়বার আসতে হইতো না, একবার আসলে হইতো। একজন যদি জানাইতো আমার এই অসুবিধা, আমি তখনই দৌড়ে যেতাম। হ্যাঁ, বুঝতে পারছি যে জনগণের সুখে দুঃখে পাশে ছিলেন, তাই জনগণ আপনাকে ভালোবাসে। তো আমি জানতে চাচ্ছি যে আসলে আপনার যে উদ্দেশ্যটা, প্রত্যেকের কিন্তু একটা উদ্দেশ্য থাকে, তা আপনার এই রাজনীতিতে আসার মূল উদ্দেশ্যটা কি ছিল? জনগণকে সেবা দেওয়া, একমাত্র জনগণের সেবা দেওয়া আপনার মূল উদ্দেশ্য। এই জন্য আপনি রাজনীতিতে এসেছিলেন। তো আসলে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মিশনে কিন্তু রয়েছে বাংলাদেশকে বিক্ষোভ মুক্ত ঘোষণা করতে চায়। তো সেই হিসাবে আপনার ইউনিয়ন পরিষদকে আপনি বিক্ষোভ মুক্ত ঘোষণা করতে পেরেছেন কিনা? বিক্ষোভদেরকে প্রত্যেককে যারা ভিক্ষা করে প্রত্যেককে যে বয়স্ক বিধবা ভাতা কার্ড দিয়েছি, কিন্তু তারপরেও তারা ভিক্ষাবৃত্তি করে। আমি তাদেরকে প্রত্যেকে কার্ড দিছি, বয়স্ক এবং বিধবা। মানে তারপরও মানে ওদের নেশা হয়ে গেছে, এই যে পেশাটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ডু নট বেগ, ভিক্ষা করিও না। তো সেই ক্ষেত্রে আপনার যে মাননীয় প্রধানমন্ত্রীর মিশন যে রয়েছে বিক্ষোভ মুক্ততা বাংলাদেশ চাই, সেই হিসাবে মাননীয় প্রধানমন্ত্রীকে আপনার সেই বাঁশচড়া ইউনিয়ন পরিষদকে কতদিনের মধ্যে বিক্ষোভ মুক্ত ইউনিয়ন পরিষদ ঘোষণা করতে পারবেন? আমার চেষ্টা যে 1 বছর বা 6 মাসের মধ্যে হলেও পারবো, কিন্তু নতুন কোন উদ্যোগ নেওয়া, মানে যারা পাড়ায় ঘুরে পাড়ায় মহল্লায় ওদেরকে নতুন কোন উদ্যোগ, যেমন আপনি কাগজের পলিথিন বাদ দিয়ে মানে যে আমাদের যে পেপারস আছে তো সেগুলো যদি বানায় তারা তৈরি করে, দৈনিক যদি 2 কেজি 3 কেজি করে যদি 100 টাকা 200 টাকা বা 50 টাকা যদি ক্রয় করেন করে এটা বাজারে সাপ্লাই দিলেন, তাহলে কাগজের পলিথিন এটা এরকম অনেক চেয়ারম্যান করছে। কিন্তু যারা ভিক্ষা করে, যারা পাড়ায় করে এদেরকে আটকে কিন্তু এই কাজগুলো করাচ্ছে। তো সেটা আমরা করলাম। এই যে আমার ভাষ্যকার যে বললো যে একটা পথ কিন্তু দেখিয়ে দিয়েছে যে আসলে যারা ভিক্ষা করে অনেক সময় দেখা যাচ্ছে এটা প্রফেশনাল হয়ে গেছে, অভ্যাসগত হয়ে গেছে। তারা আসলে সবকিছু থাকা সত্ত্বেও যেহেতু এতে কোনো পুঁজি পাড়া নাই, যেমন মাদকের একটা জিনিস আমাদের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেছিলেন যে মাদকের আসলে কিন্তু অনেক ব্যবসা।
ব্যবসা বলতে 100 টাকা ট্যাবলেট কিনে 700 টাকা বিক্রি করে, অনেক অনেক লাভবান। এই জন্যই তো মানুষ এটা দিকে এগিয়ে যাচ্ছে। তেমনি ভাবে বিখ্যাত এরকমই যে আসলে কোনো পুঁজি পড়ে না, শুধু জান পুঁজি, গ্রামে গেলাম যাই দিল, এটা পুরাটাই আমার লাভ। তো সেই ক্ষেত্রে যদি যে উনি যেটা বলছেন যে কাগজের যে একটা পলিথিন ব্যবহারটা না করে যে আমরা কাগজের ঠোঙ্গা ব্যবহার করলে একটা কর্ম হয়ে গেল। যেমন আমরা অনেক সময় জানি যারা ঢোল বাজায়, ওরা যদি আপনার অভাব অনটন নাও থাকে, এটা না করলে ফের ঢোলে বাজাতে থাকে। হ্যাঁ, এটা কিন্তু একটা অভ্যাস। সেই অভ্যাসটাকে দূর করার জন্য তাদের কিন্তু কাজ দেওয়া হয়। আমার মনে হয় যে সেই ভিক্ষা থেকে তারা দূরে সরাবে। তো আপনার এরকম পদক্ষেপ আছে কিনা? চিন্তা ভাবনা আছে, এটা আপনি অবশ্যই করবেন। যে সর্বশেষ আমি বলতে চাচ্ছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য কন্যা সাইমুয়াজ্জেদ পুতুল, উনি কিন্তু অটিজম নিয়ে কাজ করে যাচ্ছে। উনি বলতে চাচ্ছেন এটাই যে অটিজম যারা প্রতিবন্ধী, যারা তারাও মানুষ, তারাও যাতে সুস্থভাবে জীবনযাপন করতে পারে সেই জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো সেই হিসেবে আপনার ইউনিয়ন পরিষদে যারা অটিজম রয়েছে তাদেরকে পুনর্বাসন করার জন্য, তাদেরকে সুচিকিৎসা দেওয়ার জন্য, তারাও যাতে কর্ম করতে পারে, এটার জন্য আপনি কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন? আমরা প্রথমে তাদেরকে ওই যে ভাতার কার্ড দিই এবং তারপরেও হুইল চেয়ার দেওয়ার ব্যবস্থা করি। তো এরকম প্রতিবন্ধী কতজন মতো আছে আপনার? প্রতিবন্ধী আছে বেশ। তো এই প্রতিবন্ধীদের সুচিকিৎসা দেওয়ার জন্য আপনার ইউনিয়ন পরিষদের কোনো ক্লিনিক রয়েছে কিনা? না, ক্লিনিক নেই। তাহলে কি আপনি সাইমুয়াজ্জেদ পুতুলের কাছে কিন্তু আপনার চাওয়া পাওয়া আছে কিনা যে একটা ক্লিনিক হলে ভালো হয়? একটা ক্লিনিক হলে আপনার যারা প্রতিবন্ধীদেরকে সুচিকিৎসা দিতে পারবে। প্রতিবন্ধী বিদ্যালয়, শিক্ষা বিদ্যালয় আছে, বিদ্যালয় আছে, কিন্তু চিকিৎসা কেন্দ্র নাই। তো দর্শক মন্ডলী, আপনারা বুঝতেই পেরেছেন উনি সকল সাইড দিয়ে এই ইউনিয়নটাকে ডিজিটাল করার জন্য উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে আমি মনে করব যে যারা ওনার ইউনিয়নের বাসিন্দা আপনারা রয়েছেন, আপনারা আসলে অনেক ভাগ্যবান মানুষ। এমন একজন চেয়ারম্যান পেয়েছেন যার কোনো চাওয়া পাওয়া নাই, একমাত্র চাওয়া পাওয়া ওনার সেই 35,000 লোকজন যাতে ভালোভাবে দিন যাপন করতে পারে, সেই চিন্তায় উনি রয়েছে। আমি সর্বশেষ জানতে চাচ্ছি যে আপনার যে এই জামালপুর সদরের যে সাধারণ জনগণের যে একটা চাওয়া পাওয়া, সেটা চাচ্ছে যে আগামীতে আপনাকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাচ্ছে, সেই হিসেবে আপনার কি মতামত রয়েছে? উপরে যেতে কে না চায়, আমিও চাই।